is a PhD and graduate research assistant in the Department of Biomedical Engineering at the University of Texas at Dallas. She was also a master's student in biochemical technology from BUET. Oh, she also did her bachelor's in biochemistry and biotechnology in IUB, the same department and the same university as I. And Apu, if you're here, can you please say hi to everyone? Hi everyone, আমি মালিহা মেহজাবিন and আমি আজকে তোমাদের গেস্ট মেন্টর হিসেবে আসছি এবং হোপফুলি আমি একটু পরে প্রেজেন্ট করা শুরু করব and thank you so much Tanfia for the introduction. Thank you so much, Apu, for taking the time and taking the time and coming here and helping other students guide in their scholarship journey. And I wouldn't take much time. I think you can start right away. I will stop sharing my screen so you can take the floor and start right away. Thank you so much. Okay, am I audible? Perfectly. Okay, hello everyone. Thank you so much for joining to this session. আমি আজকে তোমাদের সাথে আমার পার্সোনাল একাডেমিক জার্নিটা শেয়ার করব। সো আমি একদম স্ক্র্যাচ থেকে আমার আন্ডারগ্রেড জার্নি থেকে পিএইচডি পর্যন্ত আমি কিভাবে আসছি এবং খুবই শর্ট এবং খুবই সিম্পল ভাবে তোমাদেরকে এক্সপ্লেন করার ট্রাই করব যাতে তোমরাও বুঝতে পারো এবং আমার সাথে রিলেট করতে পারো যে যেখানেই আর কি যে স্টেজেই আছো না কেন। সো লেটস স্টার্ট। সো প্রথমে হচ্ছে আমি এটা শেয়ার করবো যে আমি আইবি থেকে বুয়েটে দেন বুয়েট থেকে ইউটিডিতে কি রিসার্চ করেছি এবং কিভাবে গিয়েছি অ্যান্ড এরপরে হচ্ছে আমি আমার রিসার্চ এক্সপিরিয়েন্স গুলো কিভাবে অ্যালাইন করেছি ইচ স্টেজে অ্যান্ড তারপর আমার রিসার্চ এক্সপিরিয়েন্সের উপর বেস করে আমি কিভাবে আমার এসওপি এলওআর এবং সিবি লিখেছি এবং কিভাবে আমি ইমেল করেছি অ্যান্ড লাস্টে আমি অলসো কিছু মিস্টেক্স নিয়ে এবং আমার পার্সোনাল কিছু চেকলিস্ট নিয়ে কথা বলবো যেগুলো আমি ফলো করেছি। সো আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ডিপার্টমেন্ট অফ লাইফ সায়েন্সের একজন 2020 সামারে স্টুডেন্ট। আমার মেজর ছিল বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি। সো ওখান থেকে আমি 2023 সালের স্প্রিং এ গ্রাজুয়েট করেছি। আর ঠিক আমার যদি মনে পড়ে আমার গ্রাজুয়েশনের থিসিসের পরপরই হচ্ছে আমি বুয়েটের মানে আমার রেজাল্টস পাবলিশের আগেই আমি হচ্ছে বুয়েটের মাস্টার্সের এক্সাম এবং ভাইবার জন্য বসেছিলাম এবং রেজাল্টস পাবলিশ হওয়ার আগেই হচ্ছে আমার সার্টিফিকেটস আর ট্রান্সক্রিপ্ট পাওয়ার আগেই আমি আর কি মাস্টার্সে ঢুকে যাই। এরপর আমি 2023 সালের একদম আমি ইমিডিয়েটলি পাশ করার পরেই আমি মাস্টার্সে বিএসসি পাশ করার পরে আমি এমএসসি তে ঢুকে পড়ি অ্যান্ড এমএসসি তে থাকার সময়কালীন আমি প্রথম আমার সেমিস্টারের পরে আমি পোস্ট গ্রাজুয়েট ফেলোশিপ পাই বুয়েট থেকে এবং আমি মাস্টার্সের শেষ পর্যন্ত আমি ওখানে গ্রাজুয়েট রিসার্চ ফেলো হিসেবে কর্মরত ছিলাম ইন ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আমার যেদিন মাস্টার্সের ডিফেন্স ছিল একদম লাস্ট ডে ওই দিনই আমার রাতের বেলা হচ্ছে ইউটিডি থেকে মেইল এসেছিল পিএইচডি ইন্টারভিউ এর জন্য। সো আমার অ্যাকচুয়ালি আলহামদুলিল্লাহ কোনো গ্যাপ নাই, আমি খুবই মানে রাশের মধ্যে গিয়েছিলাম একদম সে ফ্রম স্টার্ট টু এন্ড অ্যান্ড এখন আমি ইউটিডিতে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি, গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে অ্যান্ড আমি এইখানে এখন কন্টিনিউ করছি ফল 25 থেকে। সো এই টকটা কাদের জন্য? সো আপনারা যেখানেই মানে যে আন্ডারগ্রেডের হন কিংবা মাস্টার স্টুডেন্টস এর হন বা যারা অ্যাপ্লিকেন্টস আছেন যারা কনফিউজ যে কিভাবে আর কি এসওপি লিখতে হয়, কিভাবে সিভি ক্রিয়েট করতে হয়, কিভাবে ইমেল করতে হয় প্রফেসরদের, যেসব আন্ডারগ্রেডের স্টুডেন্টরা এখানে আছেন বা মাস্টার্স এর স্টুডেন্টরা আছেন তারা যদি ইউএসএ তে পিএইচডি করার জন্য যদি ইন্টারেস্টেড থেকে থাকেন আমি
আশা করব যে আমার এই জার্নিটা সবার জন্য আর কি খুবই ইনফরমেটিভ একটা সেশন হবে। সো আমি আমার রিসার্চ নিয়ে ফার্স্টে একটু খুবই ছোট্ট করে একটা কথা বলবো, বেশি কিছু বলবো না। সো আমার আন্ডারগ্রেড প্রজেক্ট সেটা হচ্ছে আইইউবি-তে ছিল। আমার সুপারভাইজার ছিলেন সালমান প্রমন স্যার। সো আমি ওনার আন্ডারে কাজ করেছিলাম মলিকুলার ডিটেকশন অফ অ্যাজিউরিন প্রোটিন। এটা হচ্ছে একটা অ্যান্টি ক্যান্সার প্রোটিন। এটা নিয়ে আমি কাজ করেছিলাম আমার আন্ডারগ্রেডে। এবং আমার পোস্ট গ্রাজুয়েট প্রজেক্ট আমার এমএসসি-তে আমার সুপারভাইজার ছিলেন ডক্টর নাফিসা ইসলাম এবং ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর, এবং আমি ওখানে আমার এই আন্ডারগ্রেড প্রজেক্টটারই কন্টিনিউশন করেছি এবং সাথে আমি ল্যাব অন এ চিপ নিয়েও কাজ করেছি, এটা প্রোটোটাইপ বানিয়েছি এবং অলসো কিছু সিমুলেশন বেস প্রজেক্টেও কাজ করেছি। অ্যান্ড আমার থার্ড যে প্রজেক্ট যেটা নিয়ে আমি এখন কাজ করছি সেটা হচ্ছে জিনোম এডিটিং ইন সলিটারি ফাইব্রাস টিউমার্স। সো একটা জিনিস কমন দেখবেন আপনারা এখানে, যে একটা জিনিস খুবই কমন আছে, সেটা হচ্ছে ক্যান্সার। সো আমার অনেক আগের থেকে, আমার আন্ডারগ্রেড থেকে ইচ্ছা ছিল যে আমি ক্যান্সার নিয়ে কাজ করব। যেহেতু ক্যান্সার নিয়ে একেবারে আন্ডারগ্রেড লেভেল থেকে কাজ করা শুরু হয় নাই, বাট আমি রিলেভেন্ট কাজ তখন থেকে আর কি লিটারেচার রিভিউ পড়া এগুলো শুরু করেছিলাম, যাতে ইন ফিউচার আমার মাস্টার্সে হোক পিএইচডিতে হোক আমি যেন ক্যান্সার রিলেটেড কোনো কাজ করতে পারি। সো আমার আন্ডারগ্রেডে আমার মেইন ফোকাস ছিল মলিকুলার বায়োলজি, একদম বেসিক, দেন জিন ডিটেকশন, অ্যান্ড অলসো আমার একটা ফাউন্ডেশন ক্রিয়েট হয়ে গেছিল যখন আমি আইবিতে ছিলাম। অ্যান্ড অনেক লিটারেচার রিভিউ করতাম, অনেক পেপার পড়তাম, অনেক জার্নাল পেপার পড়তাম। সেই সময় অ্যাকচুয়ালি একটা আইডিয়া হয়ে গিয়েছিল যে ওকে, এইগুলা হচ্ছে এই ক্যান্সারের এই প্রোটিন গুলা আছে, এই ক্যান্সার সেল গুলা ইউজ করা হয়, এইভাবে জিনোম এডিটিং করা হয়, এই মানে অনেক কিছু, মানে জাস্ট যখন আপনারা একদম রিসার্চ স্ক্র্যাচ থেকে করা শুরু করবেন আপনারা দেখবেন অনেকগুলো স্টেপ আসতে থাকে একের পর পর, আর অবশ্যই আপনাদের রেসপেক্টিভ সুপারভাইজার আপনাদেরকে গাইড করবেন। সো আমার বলতে গেলে হাতে খড়ি একদম আইইউবির লাইফ সায়েন্স যে ল্যাবটা আছে সেই ল্যাবে, এবং সবাই ওখানে এত হেল্পফুল ছিলেন। আমার অনেক হেল্পফুল একজন সুপারভাইজার, আমার থিসিস পার্টনার, আই এম রিয়েলি গ্রেটফুল টু দেম। সো আমি অ্যাকচুয়ালি খুব ভালোভাবে গ্রো করতে পেরেছি আইইউবিতে। অ্যান্ড এরপরে আমি বলি যে আমি যদি আইইউবিতে গ্রো না করতে পারতাম রিসার্চে, আমি মাস্টার্সে আমি বুয়েটে অ্যাকচুয়ালি চান্স পেতাম না, এটা আমার মনে হয়। কজ আমি যখন মাস্টার্সে ভাইভাতে বসেছিলাম আমাকে জিজ্ঞেস করেছিল যে তুমি তো এইচএসসি 18 ব্যাচের, তুমি তো অনেক ছোট, এখানে যারা আসছে তারা সবাই 17 ব্যাচ 16 ব্যাচ। সো সেই সময় অ্যাকচুয়ালি আমার কোনো পেপার ছিল না, কোনো পাবলিকেশন ছিল না, আমি কেবল আমার থিসিসের ডিফেন্স দিয়ে এসেছি। তো সেই টাইমে শুধুমাত্র আমার মনে হয় যে আমি আইইউবি লাইফ সায়েন্স ল্যাবে আমি অ্যাকচুয়ালি যা আমি শিখেছি সেই টাইমে হচ্ছে আমার ওইটা কাজে আসছে। সো আফটার এ লং 30 মিনিটস ভাইভা আলহামদুলিল্লাহ আমার চান্স হয়ে যায়, এন্ড আমি মাস্টার্স একদম ফার্স্ট সেমিস্টার থেকে কাজ করা শুরু করি বুয়েটে। সো ওইখানে আমি আমার আন্ডারগ্রেডের কাজটা কন্টিনিউশনও করি এবং এর সাথে আমি ল্যাব অন এ চিপ এবং মাইক্রোফ্লুইডিক্স এর কিছু আলাদা সাইড প্রজেক্টসও শুরু করি। এবং আমার এই রিসার্চটার পরে এই রিসার্চ দুটো কম্বাইন করে আমি যখন পিএইচডি তে যখন আমি অ্যাপ্লাই করতে গিয়েছি, আমার প্রথম চয়েসে ছিল হচ্ছে আমি ক্যান্সার রিলেটেড কোনো কাজে কাজ করব, এন্ড যদি ল্যাব অন এ চিপ বা মাইক্রোফ্লুইডিক্স থাকে তাহলে আরো ভালো। সো এটা হচ্ছে আমার মাথায় ছিল। সো একটা জিনিস আমি বলতে চাই যে রেলেভেন্সি একটা অনেক বড় জিনিস, যে আমি আমার আন্ডারগ্রেড থেকে যে কাজ করে আসছি সেটার এফেক্ট লাস্ট পর্যন্ত পড়বে। এটা অনেক হয়তো বলতে পারে যে হ্যাঁ ফিল্ড চেঞ্জ করতে পারো, অবশ্যই ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান চেঞ্জ দ্য ফিল্ড, বাট যদি একটা সার্টেন বিষয় কাজ করতে চান আপনারা, তাহলে আমি বলবো যে একেবারে একদম স্ক্র্যাচ থেকে ওইটাই জাস্ট স্টিক টু দ্যাট, অ্যান্ড হোপফুলি ইন দ্য এন্ড ইট উইল ওয়ার্ক। সো পিএইচডি আমি যখন পিএইচডির জন্য প্রিপেয়ার করা শুরু করি, এটা অ্যাকচুয়ালি একদম যখন আমার মনে হয় যে একটা মানুষ যখন আন্ডারগ্রেডে থাকে সেকেন্ড ইয়ার অর থার্ড ইয়ারে, আমার মনে হয় যে ঠিক তখন থেকে অ্যাকচুয়ালি এটা স্টার্ট করা উচিত, যে আমি কি অ্যাকচুয়ালি কোথায় যেতে চাই, আমি কি বাইরে পড়তে যেতে চাই, তাহলে ওকে আমি বাইরে পড়ার আমি স্টার্ট করতে পারি, আমি প্রিপারেশন নিতে পারি। আর আমি কি দেশে থাকতে চাই, দেশে কাজ করতে চাই কোনো গভর্নমেন্ট জবে বা বিসিএস, আমার মনে হয় যে এটা আন্ডারগ্রেডে থাকতে এটা অ্যাকচুয়ালি
উম, মানে যে যেটা যার ইচ্ছা সে যেন সেটা তখনই ডিসাইড করে না দেয়, এটা সবার জন্য তাহলে অনেক ইজি হয়। সো 2 থেকে 3 বছর আগের থেকে যদি হায়ার স্টাডিজ এর জন্য ইউএসএ যাওয়ার, আমি আজকে ইউএসএ বেস করে বলবো, যদি ইউএসএ যাওয়ার ইচ্ছা থাকে, সো একদম সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার থেকেই হচ্ছে রিসার্চের সাথে যুক্ত হওয়া খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড অবশ্যই অবশ্যই থিসিস বেসড নেওয়া, সিনিয়র প্রজেক্ট নেওয়া। অনেকে হচ্ছে জাস্ট মেবি লিটারেচার রিভিউ কিংবা ইন্টার্নশিপ, অবশ্যই ওখানেও চান্সেস আছে, বাট আমার মনে হয় যে একটা ফুলি ফান্ডেড স্কলারশিপের জন্য আন্ডারগ্রেডেড রিসার্চ থিসিস বেসড থাকাটা খুবই খুবই প্রয়োজন। সো এখন একদম যখন সেকেন্ড বা থার্ড ইয়ারে থাকা হয় তখন থেকেই অ্যাকচুয়ালি আন্ডারগ্রেড থিসিস, বিভিন্ন সাইড প্রজেক্টস, পাবলিকেশনসও ম্যাটার করে। লাইফ সায়েন্স কিংবা যে কোনো স্টেম সাবজেক্টে পাবলিকেশনস ম্যাটার করে অনেক। সো এটা আমার মনে হয় যে সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার থেকে শুরু করলে খুবই ভালো হয়। এবং ঠিক যখন ফোর্থ ইয়ারে উঠবো বা ফোর্থ ইয়ারে উঠে গিয়েছি, সেই টাইমে আমার মনে হয় যে ইউনিভার্সিটি শর্টলিস্ট করা উচিত, বিকজ ওই টাইমে কিন্তু আমরা আমাদের একটা সিজিপি এর একটা আইডিয়া থাকে যে আমার সিজিপিএ কত, 3.6, 3.4, 3.8, হোয়াট এভার ইট ইজ। সো সেটার উপর বেস করে একটা এক্সেল শিট আমার মনে হয় ডেইলি 5 মিনিটস থেকে 10 মিনিটস টাইম দিলেই আমরা এই জিনিসটা করতে পারি, যে ঠিক আছে আমার জন্য আমি কোন ইউনিভার্সিটিস গুলা চুজ করবো। সো অনেকে আছে যে সব হাই র্যাঙ্কিং ছাড়া পড়বো না, বাট আমার মনে হয় যে এটা করা উচিত না। আমি যদি 10টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি তাহলে অবশ্যই 3টা হাই র্যাঙ্ক বা ভালো র্যাঙ্কের ইউএস র্যাঙ্কিং এর টপ 20-30, অ্যান্ড 4-5টা মিড র্যাঙ্কের, অ্যান্ড লাস্টের আরো 7 থেকে 10 নম্বর হয়তো কোনো লো র্যাঙ্ক বলতে জাস্ট মেবি ইউএস 100 to 200 এর মধ্যে এরকম ইউনিভার্সিটিস চুজ করা উচিত। অ্যান্ড লাস্ট 6 মান্থস যেটা আমি ফল 26 কে মাথায় রেখে বলি, এবার ফল 26-এ যারা আর কি অ্যাপ্লাই করতে যাচ্ছেন আপনারা, সো আমার মনে হয় যে সবারই অ্যাকচুয়ালি প্রিপারেশন নেওয়া হয়ে গেছে, বাট আমার কেউ যদি না নিয়ে থাকেন তাহলে আমি ফল 27-কে মাথায় রেখে বলি। নেক্সট ইয়ার অগস্টের মধ্যে আমার মনে হয় যে এসওপি, সিভি, আমার মনে হয় সিভিটা সবার আগে রেডি করা উচিত, অ্যান্ড অগস্টের মধ্যে জিআরই এবং আইএলটিএস দেওয়া উচিত, যেহেতু মোস্ট অফ দ্য ইউএস ইউনিভার্সিটিসে ডিসেম্বর 1 কিংবা জানুয়ারির মধ্যেই হচ্ছে সব ডেডলাইন গুলো শেষ হয়ে যায়। সো অগস্ট বা সেপ্টেম্বরের মধ্যে যদি আমি আমার জিআরই বা আইএলটিএস দিয়ে ফেলি তাহলে এটা আমাদের জন্য খুবই ইজি হবে প্রফেসরদেরকে রিচ আউট করা। এবং অলসো 2 থেকে 3 মাস আমার মনে হয় এসওপি এডিটে দেওয়া উচিত, বিকজ এটা খুবই একটা বড় একটা ফ্যাক্টর, আমি সামনে বলবো এটা নিয়ে। আর একটা খুবই ভুল যেটা মেবি আমার মনে হয় আমি আমার অ্যাপ্লিকেশনের সময় করছি, আমি হচ্ছে খুবই লেট করে স্টার্ট করেছি, এবং এই ভুলটা থেকে আমি বলতে পারি যে এটা করা উচিত না, খুবই রাশ হয় এবং রাশ করতে গিয়ে অনেকগুলো সিলি মিস্টেক্স হয়ে যায়। সো যতটা এটা একটা লং টার্ম প্রসেস, তো যতটা আমরা আর্লি করতে পারবো ততটা বেটার। আমি যখন ইউনিভার্সিটি চুজ করেছি, আমি যখন ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার থাকতাম তখন তো আমি ভাবতাম যে ইউএসএ, আমি অনেস্টলি বলি ইউএসএ তে ইউনিভার্সিটিস মানে আমি ভালো কোনো ইউনিভার্সিটিতে যাব, হাই র্যাঙ্ক অনেক, হ্যাঁ হার্ভার্ড, এমআইটি, স্ট্যানফোর্ড, তখন অ্যাকচুয়ালি অত আর কি নলেজ ছিল না। বাট যখন আমি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে উঠেছি তখন আমি অ্যাকচুয়ালি বুঝেছি আশেপাশে সিনিয়রসদেরকে দেখে, দেন আমার বাসায় আমার রিলেটিভস যারা গেছে তাদেরকে দেখে বুঝেছি যে র্যাঙ্কিং ইজ নট ইকুয়াল টু রিসার্চ সাকসেস। হার্ভার্ড, স্ট্যানফোর্ডের রিসার্চ কোয়ালিটি টপ নচ হবে, বা টপ 10 ইউনিভার্সিটির সব রিসার্চ কোয়ালিটি টপ নচ, ওখানকার প্রফেসররাই সব থেকে ভালো পারে, এবং ইউএস নিউজ 100-এর পরের ইউনিভার্সিটির লেকচার, ওখানে কোনো পড়াশোনা হয় না, ওখানকার প্রফেসররা তেমন কোনো কাজ করে না। দিস ইজ নট, মানে এটা একটা রং ইনফরমেশন আমার মতে। সো র্যাঙ্কিং কখনো রিসার্চ সাকসেস বলতে পারে না। একটা রিসার্চ সাকসেস ডিপেন্ড করে ল্যাব, সুপারভাইজার এবং ওভারঅল রিসার্চ এনভায়রনমেন্টের উপরে। সো র্যাঙ্কিংটা অবশ্যই চুজ করতে হবে। আমার যেমন সেকেন্ড পয়েন্টটা আছে যে ওয়ার ডু আই ট্রুলি ফিট, আমার সিজিপি অনুযায়ী, আমার রিসার্চ এক্সপিরিয়েন্স অনুযায়ী আমার কোন দিককার কোন র্যাঙ্কের ইউনিভার্সিটি চুজ করা উচিত। সেখানে অবশ্যই ভালো ভালো প্রফেসর আছে, আমাদেরকে সে ভালো প্রফেসর গুলা খুঁজতে হবে, অবশ্যই প্রত্যেক ইউনিভার্সিটিতে আছে। সো
শুধুমাত্র হাই র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে যে ভালো কাজ হয় এবং মিড র্যাঙ্কের হয় না, এইটা থেকে অ্যাকচুয়ালি বের হয়ে আসতে হবে। এখানে ইউএসএ তে এমন একটা সিচুয়েশন যে সবাই দে অল ট্রাই দেয়ার বেস্ট, সবাই সবাই অনেক কষ্ট করে, সবাই অনেক অনেক রিসার্চ করার ট্রাই করে। অ্যান্ড কেউ যদি বলে যে না নোবেল শুধু হাই র্যাঙ্কিং এই পাওয়া যায়, নোবেল আপনারা যে ইউনিভার্সিটিতে আছেন ওখানে বসেও পাওয়া যায় যদি জাস্ট রাইট গাইডলাইনটা থাকে, যদি রিসোর্সেস থাকে। সো আমার মনে হয় রিসোর্সেস ইউএস টপ 100 ইউনিভার্সিটিতে এনাফ আছে, এবং আমরা যদি একটু সাবধানতার সহিত যদি আমরা ইউনিভার্সিটি চুজ করি তাহলে অ্যাকচুয়ালি প্রবলেমে পড়তে হয় না। সো আমি আর একটা জিনিস দেখেছি হচ্ছে লোকেশন। আমার কিছু পার্সোনাল রিজনসে আমি অ্যাকচুয়ালি টেক্সাসের আর্লিংটন কিংবা ডালাসের এখানে আশেপাশের বাইরে আমি যেতে চাচ্ছিলাম না। সো আমার জন্য ইউনিভার্সিটি লিস্টটা বড় ছিল না, বিকজ আমার হাজব্যান্ড এখানে পিএইচডি করতেছে ইউটিএ তে। সো আমি অ্যাকচুয়ালি কাছাকাছি থাকার ট্রাই করছিলাম যে আমি চাইলে এখানেই থাকবো, আমি দূরে কোথাও যাব না। সো আমার ইউনিভার্সিটি মানে আমি পাচ্ছিলাম না, আমার ডিজায়ার্ড সাবজেক্টস আর আমার কোয়ালিফিকেশনের সাথে যাচ্ছিল না, আমি পাচ্ছিলাম না মন মতো রিসার্চ প্রজেক্ট চলতেছে আমার ইউনিভার্সিটি। সো এরপরে হচ্ছে আমি যখন আমি খোঁজা ট্রাই করেছি আমার আশেপাশে, সো ইউটিএ ছিল, ইউটিডি যেখানে আমি এখন পড়ছি এটা ছিল, ইউটি সাউথ ওয়েস্টার্ন ছিল, এরকম 3-4টা ইউনিভার্সিটি আমি আমার শর্ট লিস্ট করেছিলাম, বিকজ আমার হাতে অপশন খুবই কম। সো আমি এখান থেকে আমার হাজব্যান্ডের ইউনিভার্সিটিতে ডেডলাইন পার হয়ে গেছে, আর হচ্ছে জিআরই রিকোয়ার্ড, আমার কাছে জিআরই দেওয়ার টাইমও ছিল না। সো আমি ভাবলাম ঠিক আছে, আমার বাদ বাকি প্রোফাইলে যা আছে আমি সেটা নিয়ে নামবো। সো আমি একদম খুবই, যে আমি যেটা বললাম আমার ভুল হয়েছিল, আমি রাশ অ্যাপ্লিকেশন করেছি, বাট আমি খুবই একটা মানে স্ট্রাকচার ফলো করেছি, ওয়েল স্ট্রাকচার মেথড, যাতে আমার তেমন একটা যেন ভুল না হয়। সো রিসার্চ অ্যালাইনমেন্ট খুঁজেছি, আমি ইউটিডির ওয়েবসাইটে ঢুকেছি এবং দেখেছি যে ওখানে অ্যাকচুয়ালি প্রফেসর ইমেল করা যায় না, বেশিরভাগ লাইফ সায়েন্স রিলেটেড কিংবা বায়োমেডিক্যাল প্রোগ্রামে সেন্ট্রালি অ্যাপ্লাই করতে হয়। সো আমি আর কি সেন্ট্রালি অ্যাপ্লাই করেছিলাম ইউটি সাউথ ওয়েস্টার্ন এবং ইউটি ডালাসে। সো এটা করার পরে আমি জাস্ট ওইখানকার স্টুডেন্টদের সাথে কথা বললাম, ফিডব্যাক নিলাম যে কোর্স ওয়ার্ক কেমন, কিরকম ভাবে মানে স্টুডেন্টদের ল্যাব এনভায়রনমেন্ট কেমন, ফিউচারে অ্যালামনাইরা কোথায় জব করছেন, এগুলো আর কি সবকিছু মিলে আমি আর কি ডিসাইড করার আগে, আমি এগুলো আমার ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার আগে আমি এইগুলো আর কি সবকিছু মিলে আমি মাথায় রেখে তারপর ডিসাইড করি যে এই দুইটাই অ্যাপ্লাই করবো। এন্ড আমি একটা জিনিস দেখেছিলাম খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যে প্রফেসর লিস্ট আপনারা একটু দেখবেন যে আপনারা যে বিষয়ে রিসার্চ করতে চান সেই রিলেটেড কাজ ওখানে হচ্ছে কিনা। যদি না হয় তাহলে অ্যাকচুয়ালি চান্সেস কমে যায় ওখানে অ্যাডমিশন হওয়ার। সো আমি এখন একটু অ্যাপ্লিকেশন ম্যাটেরিয়ালস নিয়ে কথা বলবো আর কি। আমি যেভাবে আমার অ্যাপ্লিকেশন ম্যাটেরিয়ালস গুলো খুবই শর্ট টাইমে প্রিপেয়ার করেছিলাম, বাট আমি আপনাদেরকে অ্যাডভাইস করবো যে আপনারা অনেক আগে থেকে এই জিনিসটা শুরু করেন। সো আমি যারা কিছুই এখনো শুরু করেনি, আমি বলবো সবার আগে একটা সিভি বানানো। হয়তো আপনারা এখন সেকেন্ড ইয়ারে আছেন, থার্ড ইয়ারে আছেন, নো প্রবলেম, জাস্ট একটা সিভি বানানো যদি এখন থেকে স্টার্ট করেন, সামনে যত দিন যাবে, যত রিসার্চ, যত অ্যাচিভমেন্টস সামনে হবে, আপনারা আস্তে আস্তে এখানে অ্যাড করতে পারবেন। সো আমার একাডেমিক সিভি ছিল 3 পেজের, অ্যান্ড আমার প্রথম ছিল হচ্ছে আমার পার্সোনাল স্টেটমেন্টটা খুবই আই ক্যাচি হতে হবে এবং খুবই শর্ট এবং প্রিসাইজ হতে হবে। আমি এক্সাজারেটিং করে কিছু বলবো না, খুবই শর্ট এবং সিম্পল রাখবো। দেন যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, সে রিসার্চ এক্সপিরিয়েন্স। আমার সিভিতে যদি আমি এনাফ না হলেও যদি একটু ভালো কোয়ালিটির আমি রিসার্চ এক্সপিরিয়েন্স না দিতে পারি, আমার ওভারঅল মানে সিভির কোয়ালিটিটাই আমার কাছে মনে হয়েছিল যে আমার ড্রপ করবে। সো আমি এই পার্টটাও খুবই কেয়ারফুলি আর কি টু দি পয়েন্ট লিখেছিলাম, যে আমি কোন প্রজেক্টে, কোন ইউনিভার্সিটিতে, কোন সুপারভাইজারের আন্ডারে কাজ করছি এবং করেছি। থার্ড যে জিনিসটা আমার মনে হয় স্কিলস অ্যান্ড টুলস। আমার কি কি স্কিলস আছে, আমি পিসিআর, এসডিএস পেজ, আমি যত স্কিলস, আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, পাইথন, ম্যাটল্যাব, এগুলো খুবই স্পেসিফিক্যালি একটা সেকশনে স্কিলস, সফট স্কিল, এমনি ওয়েট ল্যাব স্কিলস, এগুলো লিখতে হবে। এবং ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ যখন রিভিউয়ার আপনার এসওপি দেখবে অবশ্যই তার চোখ যাবে আপনার স্কিলস এর সেকশনে। অ্যান্ড লাস্ট যে খুবই ইম্পর্টেন্ট যে পার্টটা, পিএইচডিতে অ্যাপ্লাইয়ের জন্য পাবলিকেশন খুবই খুবই ইম্পর্টেন্ট, আমি এখনো বলি। বাট আমি যখন অ্যাপ্লাই করেছিলাম আমার কোনো পাবলিকেশন ছিল না। সো আমার ছিল শুধুমাত্র মেবি একটা কনফারেন্সের পোস্টার।
সো আমার পাবলিকেশন পার্ট কাইন্ড অফ খালি ছিল। সো আমি কি করলাম, আমি জাস্ট কনফারেন্সের আন্ডারগ্রেডের একটা কনফারেন্স দেন আমার মাস্টার্সে আমি একটা প্রেজেন্ট করেছিলাম কনফারেন্স, দুটি অ্যাড করে দিলাম। হ্যাঁ, অন্যান্য অ্যাপ্লিকেন্টসের তুলনায় আমার হয়তো এই সেকশনটা একটু উইক ছিল, বাট আমি আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আর রিসার্চ এক্সপিরিয়েন্সটা এমন ভাবে লিখেছিলাম যেন ওই দিকে যেন চোখটা বেশি যায় রিভিউয়ারের। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যে জিনিসগুলো একদম বাদ দিতে হবে, ইরিলেভেন্ট ওয়ার্ডস। কোনো ধরনের ইরিলেভেন্ট ওয়ার্ডস, এআই বাজ ওয়ার্ডস, যেমন হচ্ছে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো অ্যাকচুয়ালি দেখলে বোঝা যায় যে এটা খুবই জেনারিক, এগুলো অ্যাকচুয়ালি দেওয়ার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে। আর একটা হচ্ছে জেনারিক অ্যাচিভমেন্টস। আমার অ্যাচিভমেন্ট বলতে আমার একাডেমিক আর কি, জাস্ট ডিন লিস্ট, ভাইস চ্যান্সেলর অনার লিস্ট এরকমই ছিল। সো ওইগুলাই অ্যাকচুয়ালি আমার একমাত্র ছিল, আর হচ্ছে আমার এইচএসসি এর স্কলারশিপ, এছাড়া আমার অ্যাকচুয়ালি কিছু ছিল না। সো আমি জাস্ট ওইগুলোই লিখেছিলাম অ্যাওয়ার্ডসে। বাট কেউ যদি কোনো স্পোর্টসে, ওটা এক্সট্রা কারিকুলার লিখতে পারেন, বাট ক্লাস 8-এ মার্বেল দৌড়ে থার্ড হয়েছেন এটা লিখেন না। সো ওগুলো হচ্ছে কাইন্ড অফ জেনারিক অ্যাচিভমেন্টস, ওগুলো আমি কিছু কিছু জুনিয়রের সিভিতে দেখেছি। সো ওগুলো না দেওয়াটা আমার মনে হয় যে ইটস গুড, যে ইরিলেভেন্ট জিনিসগুলো আমরা সাইডে রাখি। অ্যান্ড অবশ্যই আমার সিভি দেখে যেন কেউ বলতে পারে, রিভিউয়ার, যে আমি যেন রিসার্চের জন্য রেডি। আমি যদি আমার সিভিতে এটা এক্সপ্রেস না করতে পারি যে আমি রিসার্চের জন্য রেডি না, আমার এনাফ স্কিলস নাই, দেন হচ্ছে পিএইচডি তে ফুল ফান্ডেড একটা অ্যাডমিশন গেইন করা আমার মনে হয় এটা একটু টাফ হয়ে যায়। সেকেন্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে এসওপি বা স্টেটমেন্ট অফ পারপাস। আমার মনে হয় একটা এসওপি পুরো অ্যাডমিশন গেমটাকে চেঞ্জ করে দিতে পারে, কেউ যদি একটা স্ট্রং এসওপি লিখতে পারে। আমি এরকম অনেক দেখেছি যে 3.2 বা 3.3 কিংবা ইভেন বিলো 3 সিজিপি নিয়েও একটা স্ট্রং এসওপি আর রিসার্চ এক্সপিরিয়েন্স, হয়তো 4 থেকে 5টা পাবলিকেশন করে খুবই ভালো ইউনিভার্সিটিতে ফুললি ফান্ডেড পিএইচডিতে অ্যাডমিশন হয়েছে। সো আমার মনে হয় যে এসওপি একটা অনেক বড় একটা জিনিস। সো এসওপিটা আমার মনে হয় 2 থেকে 3 মাস ধরে লেখা উচিত এবং আস্তে আস্তে করে স্টার্ট করা উচিত। সো এসওপির ফার্স্টে যে জিনিসটা হচ্ছে, অবশ্যই যেখানে আপনি অ্যাপ্লাই করবেন দেখবেন যে ওখানকার এসওপির অ্যাকচুয়ালি ওরা কত ওয়ার্ড চায়, কত পেজ চায়, এবং ওইটাই ফলো করবেন। এবং প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা করে এসওপি, অবশ্যই একটা টেমপ্লেট থাকবে, বাট আমরা কপি পেস্ট করে কোনো এসওপি সব ইউনিভার্সিটিতে দিব না। প্রত্যেকটা এসওপির জন্য প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা এসওপি থাকবে। সো আমার এসওপিটা ছিল হচ্ছে লাইক ফার্স্টে শুরু হয় মোটিভেশন দিয়ে, বাট ওইরকম না যে ওয়েন আই ওয়াজ এ চাইল্ড, ঠিক আছে, এগুলো হচ্ছে খুবই জেনারিক, রিভিউয়াররা এগুলো পড়তে পড়তে টায়ার্ড হয়ে গেছে। সো ইউনিক কিছু বা আপনার রিসার্চ রিলেটেড কিছু, হয়তো আপনি বলতে পারেন বাংলাদেশের হেলথ সেক্টর নিয়ে একটা কথা, যেটা নিয়ে আমি স্টার্ট করেছিলাম, যে ক্যান্সারের এত ক্যান্সারের পেশেন্ট ইনক্রিজ হচ্ছে, আপনি ফ্যামিলির কথাও টানতে পারেন, বাট আমি এটা বলবো যে হলেও ওটা যেন ইমোশনাল ল্যাঙ্গুয়েজ সাউন্ড না করে, জাস্ট আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স এরকম সাউন্ড করার জন্য। সো আমি প্রথমেই হচ্ছে একটা মোটিভেশনের একটা প্যারাগ্রাফ দিই, কিন্তু খুবই ওটা রিসার্চ বেসড। অ্যান্ড এরপরে হচ্ছে আমি আমার রিসার্চ এক্সপিরিয়েন্স নিয়ে বলি যে আমি আমার আন্ডারগ্রেডে খুবই শর্টে, নট ব্রড, খুবই শর্ট। সো ওইটা নিয়ে বলার পরে আমার মনে হয় যে মেইন ফ্যাক্টরটা ছিল সুন্দর করে করার, যে আমি লাইফ সায়েন্স থেকে ইঞ্জিনিয়ারিং এ ট্রানজিশন হয়েছি, অ্যান্ড ওই টাইমে আমি কি কি স্ট্রাগল ফেস করেছি, অ্যান্ড ওই স্ট্রাগল গুলা আমি কিভাবে ওভারকাম করেছি। এই জিনিসটা আমার মনে হয়, আমি যদি আমার স্পেশাল প্লাস পয়েন্ট বলি, আমার মনে হয় এই জিনিসটা আমি মেবি একটু ভালো করে লিখতে পেরেছিলাম, আমার এটা মনে হয়। সো এটার পরে আমার যেহেতু অনগোয়িং মাস্টার্স ছিল, আমার মাস্টার্স কমপ্লিট হয় নাই, সো অনগোয়িং এ আমি কি কি কাজ করছি আমি ওটা লিখেছি, যে আমার কি কি কাজ হয়েছে, আমি কিভাবে আমার গ্রোথ হয়েছে ফ্রম আইইউবি টু বুয়েট, আমি এইভাবে লিখেছি। দেন হচ্ছে আমার পিএইচডি গোলস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনার পিএইচডির পর গোলসটা কি, আপনি পিএইচডি কেন করতে চান, এই জিনিসটা খুবই খুবই ভালোভাবে লিখতে হবে। অ্যান্ড দেন লাস্টের এটাও একটা খুব ইম্পর্টেন্ট প্যারা, সেটা হচ্ছে ওয়াই দিস ল্যাব অ্যান্ড ইউনিভার্সিটিস। সো ওই ইউনিভার্সিটিতে যে আপনি পড়বেন, কেন পড়বেন, এইটার আপনাকে অ্যান্সার দিতে হবে। অ্যান্ড
মোস্ট ইম্পর্টেন্টলি আপনার এসওপি তে 2 থেকে 3 জন প্রফেসরের নাম আনতে হবে এবং তাদের কাজের সাথে যে আপনার কাজ ম্যাচ করে এন্ড ওয়াই ইউ আর ইন্টারেস্টেড ইন দেয়ার ল্যাবস, এটা আপনাকে ক্লিয়ারলি খুবই শর্টে এবং স্পেসিফিক ভাবে একটা প্যারাতে এসওপি তে বলতে হবে। এন্ড অবশ্যই ফিউচার ক্যারিয়ার প্ল্যানও অ্যাড করতে হবে লাস্টে, যে আপনার ফিউচার গোলস কি, আপনি একাডেমিতে থাকতে চান আর ইন্ডাস্ট্রি, মোরওভার একটা পিএইচডি গোলস এর সাথে একটা অল ওভার মিলিয়ে একটা সুন্দর স্পেসিফিক প্যারা একটা থাকবে এসওপি তে, জাস্ট বেসড অন দিস পিএইচডি গোলস এন্ড ইউর ফিউচার প্ল্যানস। আর যেটা অ্যাভয়েড করতে হবে, স্টোরি টেলিং উইদাউট ডিরেকশন। মানে এখন একটা কাহিনী বলছি, পরে প্যারাতে গিয়ে আমি অন্য কাহিনীতে চলে গেছি, এটা হবে না। একদম স্ক্র্যাচ থেকে শুরু করবেন, মানে এটাকে ভয় পাওয়ার কিছু নেই। এমন ভাবে বলবেন যে আমরা একটা গল্প বলতেছি, যে এইটা হচ্ছে আমি এই কারণে রিসার্চটা করেছি, কজ আমার ইন্টারেস্ট এখানে ছিল, এখান থেকে আমি মাস্টার্সে এসেছি, দেন আমার এখান থেকে আমার রিয়েলাইজেশন হলো যে আমি এই রিসার্চ গুলো নিয়ে কাজ করা উচিত, তো আমি পিএইচডি করতে চাই। সো খুব সুন্দর করে একটা স্টোরি টেলিং বানাতে হবে, কিন্তু অবশ্যই উইথ প্রপার ডিরেকশন। দেন হচ্ছে কোনো ইমোশনাল ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না, যে আমি আমি অনেক কষ্টে বড় হয়েছি, আমি এই হয়েছি ওই হয়েছি, এটা করা যাবে না, এটা একদম প্রহিবিটেড। বি প্র্যাকটিক্যাল। স্ট্রাগল কম বেশি আমাদের লাইফে সবারই আছে, বাট ওইটাও কেউ যদি এক্সপ্রেস করতে চায় এসওপি তে, খুবই প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি করতে হবে, এবং ইমোশনাল বেশি একটা সাউন্ড করা যাবে না। এন্ড এটা কোনো অটোবায়োগ্রাফি না এসওপি, অবশ্যই এটা রিসার্চ বেসড হতে হবে, এটা আমাদের মাথায় থাকতে হবে। থার্ড, এলওআর। আমি বলবো এলওআর হচ্ছে লাস্ট, মানে সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ। আমরা যদি ভালো এলওআর বা স্ট্রং এলওআর ম্যানেজ করতে পারি, আমার মনে হয় যে একটা পিএইচডি অ্যাডমিশনের 30% ডান, যদি ভালো এবং স্ট্রং এলওআর পাওয়া যায়। সো আমরা যখন এলওআর দিব, অবশ্যই আমাদের সুপারভাইজার যাদের আন্ডারে আমরা কাজ করেছি, যেমন আমি কাজ করেছি আমার আন্ডারগ্রেডের সুপারভাইজারের কাছ থেকে আমি এলওআর নিয়েছিলাম, এবং আমার মাস্টার্স অনগোয়িং যে প্রফেসর ছিলেন আমি ওনার কাছ থেকে নিয়েছিলাম। থার্ডটা হচ্ছে আরো একজন থেকে নিতে হবে, এমন একজন থেকে আমি সাজেস্ট করব আপনারা নেন, যে যার কোর্সে আপনি অনেক ভালো করেছেন এবং যে টিচার আপনাকে অনেক ভালোভাবে চিনে। কেউ যদি ভালোভাবে না চিনে, বা কারোর সাথে যদি আপনি কাজ না করে থাকেন, বা আমি জাস্ট ইন কেস জাস্ট বলতেছি, কারোর ল্যাবে গিয়ে আপনি কাজ ভালো লাগে নাই, কমপ্লিট না করে চলে আসছেন, বা কোনো প্রফেসরের কোর্সে আপনি ভালো করেন নাই, হতেই পারে আমরা কোনো একটা সাবজেক্টে ভালো না করতেই পারি, সো ওই প্রফেসরের থেকে এলওআর না নেওয়া। সো এখানে আমি লাস্ট একটা পয়েন্ট বলেছি যে উড নট গিভ ইউ নেগেটিভ এলওআর, মানে এমন একজনের কাছে যাওয়া যে অ্যাটলিস্ট নেগেটিভ এলওআর বলতে, যে আপনাকে বলবে না যে ও খারাপ, সেটা বলবে না, জাস্ট বেশি কিছু এক্সপ্রেস করতে পারবে না, এন্ড আপনাকে তো ঠিকভাবে চিনেন, আপনি কোর্সও অ্যাকচুয়ালি খারাপ করছেন ওই প্রফেসরের, সো ওনার হাতে অ্যাকচুয়ালি কিছু থাকে না। সো এমন প্রফেসর চুজ করা যারা আমার রিসার্চ ভালোভাবে চিনে, এন্ড আমার অ্যাবিলিটি, আমার পাংচুয়ালিটি, আমার ইন্ডিপেন্ডেন্স নিয়ে যারা কথা বলতে পারে, এমনকেই করা, রেফার করা। এন্ড অবশ্যই ড্রাফট যদি কেউ চেয়ে থাকে, অনেকের সুপারভাইজারদের ড্রাফট দেওয়া লাগে না, কজ তারা তাদের স্টুডেন্টকে ভালো করে চিনে, তারপরও সিভি এবং ট্রান্সক্রিপ্টটা পাঠানো আমার মনে হয় খুবই বেটার। যদি প্রফেসর যদি ড্রাফট চেয়ে থাকে, দেন ইটস গুড অ্যাকচুয়ালি, বিকজ আপনি একটা স্ট্রাকচার করে দিচ্ছেন, উনি উনার মতো এডিট করে উনি সাবমিট করে দিবেন। বাট কিছু কিছু যেমন আমি মাস্টার্সে বুয়েটের অন্যান্য ডিপার্টমেন্টে মেকানিক্যাল ট্রিপলিতে, সো ওখানে হচ্ছে লাইক ড্রাফট নিতে হয়, কিছু কিছু প্রফেসর ড্রাফট চায়, বাট কেমিক্যালে ড্রাফট অ্যালাউড না, জাস্ট সিভি ট্রান্সক্রিপ্ট দিয়ে আসতে হবে। অনেকে আবার এসওপি ড্রাফটও যাবে, ওটা দিলে ওনারাই আর কি সাবমিট করে দিবেন। সো আপনারা জাস্ট একটু খোঁজ নিবেন যে আপনাদের কোন প্রফেসর এবং কোন প্রফেসর ড্রাফট দেওয়া লাগবে কি লাগবে না, এবং এগুলা 1 মাস থেকে 2 মাস আগে এগুলো সাজিয়ে ফেলবেন, তাহলে অ্যাকচুয়ালি বেটার হবে। আমি যেহেতু সেন্ট্রালি অ্যাপ্লাই করেছি, সো আমার অ্যাকচুয়ালি তেমন কোনো ইমেলস করার দরকার পড়ে নাই, বাট আমি যে টাইমটায় আমি অ্যাপ্লাই করে বসেছিলাম, আমি জাস্ট ভাবছিলাম যে ঠিক আছে, আমার মাস্টার্সের ডিফেন্সও শেষ, আমি কেবল ইন্টারভিউ দিয়েও উঠলাম, আমার তো এখনো কোনো কনফার্মেশন আসে নাই, আমি এক কাজ করি, আমি মেল করা স্টার্ট করি। সো আমি ওরকম র্যান্ডমলি মেল করা স্টার্ট করছিলাম, একদম আমি যেরকম ইউনিভার্সিটি, আমি আপনাকে ফার্স্টেই আপনাদেরকে বলেছি যে 1 to 5 হাই র্যাঙ্ক বা 1 to 3 হাই র্যাঙ্ক, মিড র্যাঙ্ক, সো আমি হাই র্যাঙ্ক দিয়ে শুরু করেছিলাম। সো আমি আমার পাশে যে ইমেলটা দেখতে পাচ্ছেন, এই ইমেলটা করেছিলাম আমি স্ট্যানফোর্ডের একটা প্রফেসরকে,
অ্যান্ড উনি আমাকে এইটার রিপ্লাই দেন। পজিটিভ ছিল বাট কাইন্ড অফ জেনেরিকও ছিল। এখন এমন একটা টাইম এসে গেছে যে আপনি রিপ্লাই পাওয়াই কাইন্ড অফ টাফ, আর পাইলে হচ্ছে সব জেনেরিক জেনেরিক জেনেরিক। বিকজ এখানে আমি যদি আমার সুপারভাইজারের কথা বলি, উনি ডেইলি 80 থেকে 100টা ইমেল পায় এবং আমাদের সাথে উনি শেয়ার করে যে এর 50% হচ্ছে ইরানি, 50% ফ্রম বাংলাদেশ অর ইন্ডিয়া। সো অনেক প্রেসারে থাকে এবং আপনার ইমেল সে চোখে নাও পড়তে পারে। সো খুবই ইম্পর্টেন্ট একদম বাংলাদেশের টাইমে রাত 8টায় মেল স্কেডিউল করে রাখা, যেটা ইউএসএ তে সকাল 8টায়, মনডে টু ফ্রাইডে। উইকেন্ডসে ইমেল না করার জন্য আমি সাজেস্ট করবো, ও উইকডেজে ইটস গুড। সো ইমেইলে আমি কি লিখেছি যে ফার্স্ট অফ অল আমি কোথায় পড়েছি, খুবই ইমেল বেশি বড় হওয়া যাবে না, একদম ছোট না একদম বড় না, একদম মিডিয়াম। সো ফার্স্টে লিখেছি আমি কি অ্যাকচুয়ালি, আমি কোথায় বিএসসি করেছি, আমি কোথায় এমএসসি করছি, অ্যান্ড আমি কি কাজ করছি। এইটা হচ্ছে আমি জাস্ট আমার ফার্স্ট প্যারায় 3 থেকে 4 লাইন্সের মধ্যে আমি শেষ করে দিয়েছি, যে আমি বেশি কিছু লিখবো না। এরপরে কাউকে ইমেল করতে হলে সব থেকে ইম্পর্টেন্ট তার কাজ সম্বন্ধে জানা। আমি সাজেস্ট করব আপনারা তার রিসেন্ট 3-4টা পেপারস পড়েন, তার লিঙ্কডইন অ্যাকাউন্ট একটু স্টক করেন, যে সে রিসেন্টলি কি কি পেপার আর কি পাবলিশ করেছে বা কাজ করছে, সেটা নিয়ে পড়ে আপনি তাকে একটা মেইল লিখলেন যে আমি আপনার গ্রুপের এই কাজটার উপর ইন্টারেস্টেড। এতে হয়েছে কি, ওই প্রফেসরটা বুঝবে যে আরে এই স্টুডেন্ট তো জেনারিক ইমেল দিচ্ছে না, এ তো আমার কাজে পড়েছে, দ্যাট মিনস শি অর হি ইজ ইন্টারেস্টেড। সো অ্যাকচুয়ালি দ্যাটস হাউ আপনার ইমেলটা নজরে আসবে। অ্যান্ড লাস্টে আমি লিখেছি যে এর যেহেতু সেন্ট্রাল অ্যাডমিশন, তাও আমি খুবই ক্লিয়ারলি আস্ক করেছি দ্যাট আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউর ল্যাব অ্যাকসেপ্টস গ্রাজুয়েট স্টুডেন্ট থ্রু সেন্ট্রাল পিএইচডি অ্যাডমিশন, বাট আই প্ল্যান টু অ্যাপ্লাই। আপনি ক্লিয়ারলি আস্ক করেন বা তাদের কাছে গাইডেন্স চান। ট্রাস্ট মি, দে ওন্ট মাইন্ড, হয়তো রিপ্লাই দিবে না, বাট এগুলো খুবই প্রফেশনাল অ্যান্ড ফর্মাল মেল। সো হু নোস, কোনো প্রফেসর রিপ্লাই দিতেও পারে, সে বলতেও পারে যে ইয়েস প্লিজ ডু অ্যাপ্লাই, প্লিজ সেন্ড মি ইউর এসওপি বিফোর অ্যাপ্লাইং, লাইক আই উইল রিভিউ ইট, এরকম অনেক আছে। সো ক্লিয়ারলি আস্ক করবেন এবং খুবই মিডিয়াম এবং প্রিসাইজ রাখবেন মেইলটা। এন্ড অবশ্যই জেনারিক ইমেলস দিবেন না। অনেকে পায় জেনারিক ইমেলস এর রিপ্লাই, বাট দ্যাটস লাক। এন্ড কোনো লং ইমেল দিবেন না, প্রফেসরের অ্যাকচুয়ালি সকালবেলা উঠে মুড থাকে না এত বড় ইমেলস পড়ার। আরো কিছু কমন মিস্টেকস আছে যেটা আমার মনে হয় আমি পিএইচডি তে ঢোকার পরে আমার জুনিয়ররা, এরপর বুয়েটের যে জুনিয়ররা আমার ছিল বা আমার ইউনিভার্সিটির যারা ছিল, তারা যখন অ্যাপ্লাই করেছে, আমি কিছু কমন মিস্টেকস, আমি আমার কাছে যখন তারা তাদের অ্যাপ্লিকেশন ম্যাটেরিয়াল গুলো নিয়ে এসেছে, আমি কিছু কমন মিস্টেকস গুলো দেখেছি। সেটা 1 নম্বর হচ্ছে অ্যাপ্লাইং উইদাউট রিসার্চ ফিট। ওই ইউনিভার্সিটিতে আপনার রিলেভেন্টের বা ওই প্রোগ্রামে কোনো কাজই হয় না। আপনি কাজ করেছেন বায়োলজি রিলেটেড, আপনি অ্যাপ্লাই করেছেন কেমিস্ট্রি কোনো প্রোগ্রামে, ওকে, বাট ওইখানের কোনো প্রফেসর অ্যাকচুয়ালি এই রিলেটেড কাজ করছে না, বাট আপনি আপনার এসওপি তে ওরকম ম্যাচ করে কোনো প্রফেসর খুঁজে পাননি। সো এই জিনিসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আর সেকেন্ড হচ্ছে আমি বলেছিলাম আবার যে চুজিং ইউনিভার্সিটিজ বাই র্যাঙ্কিং অনলি। র্যাঙ্কিং দিয়ে না, আমাদেরকে 3 ভাগে ভাগ করে সব ধরনের র্যাঙ্কের ইউনিভার্সিটি চুজ করতে হবে, কিছু কিছু সেফ সাইডে থাকার জন্য, কিছু কিছু হাই অ্যাম্বিশিয়াস এর জন্য। সো আমি আবারও রিপিট করছি, 10টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে 3টা হাই র্যাঙ্কে রাখার, 3-4টা মিডিয়াম র্যাঙ্কে রাখার এবং 2-3টা লোয়ার র্যাঙ্কের দিকে রাখার। এন্ড 3 নাম্বার হচ্ছে ওভার এমফাসিস অন সিজিপিএ। সো এই জিনিসটা হয় কি, অনেকে ভাবে যে আমার সিজিপিএ অনেক হাই 4, তাহলে আমার পিএইচডি অ্যাডমিশন তো হয়ে যাবে। নো, পিএইচডি প্রোফাইল এটা রিভিউইং কমিটি হলিস্টিক্যালি রিভিউ করে, যে আপনি শুধু কি সিজিপিএ, আপনার অন্যান্য কি কি আছে, আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স আছে কিনা। আপনি একজন সিজিপিএ 4 আছে বাট কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স নাই, বাট একজন 3.6 বাট তার হচ্ছে রিসার্চ এক্সপিরিয়েন্স অনেক ভালো, 1-2টা কনফারেন্স আছে বা পাবলিকেশনস আছে, অবশ্যই 3.6 কে নিবে। দিস ইজ হাউ অ্যাডমিশন কমিটি ওয়ার্কস, আই গেস। বাট কিছু কিছু ইউনিভার্সিটিতে হাই র্যাঙ্কের গুলা কিংবা মিডিয়াম র্যাঙ্কের কিছু একটু খেয়াল নিবেন যে ওদের সিজি কার্ড থাকে। অনেক সময় 3.8 গিয়ে ফার্স্টে ওরা
কাটেই হচ্ছে সিজিপিএ দিয়ে। এটা কিছু কিছু ইউনিভার্সিটিতে হয়, নট অল, বাট আমার মনে হয় হাই র্যাঙ্কের গুলার দিকে বেশি হয়, যে 3.9 কাট, 3.8 কাট, এরপর অ্যাকচুয়ালি আর দেখেই না কিছু কিছু ইউনিভার্সিটিতে, বাট মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিজ হলিস্টিক্যালি রিভিউ করে। দেন 4 নম্বর হচ্ছে যেটা আমি করেছিলাম আর কি, লেট অর রাশড অ্যাপ্লিকেশনস। খুবই খুবই কষ্টদায়ক একটা জিনিস। মাথার উপর অনেক প্রেশার থাকে, ঠিক মতো হয়েছে কিনা, ঠিক মতো লিখেছি কিনা, রিভিউ করার প্রপার টাইম থাকে না, এলওআর সেন্ড করার প্রপার টাইম থাকে না। সো আমার মনে হয় এটা একদমই করা উচিত না। এবং আমার একটা পার্সোনাল সাজেশন, ইউজুয়ালি আমি যদি ফলের কথা ভেবে বলি, যে ফলের ডেডলাইন গুলো কিন্তু ডিসেম্বর 1 থেকে জানুয়ারি মান্থের মধ্যে হচ্ছে শেষ হয়ে যায়, বাট ফলের ডেডলাইন গুলা মানে অ্যাপ্লিকেশন স্টার্ট হয় কিন্তু সেপ্টেম্বর 1-এ। সো আমার মনে হয় কি যতটা তাড়াতাড়ি পারা যায় হচ্ছে অ্যাপ্লিকেশনটা শেষ করে ফেলা, না হলে কিন্তু আমার অ্যাপ্লিকেশন যদি সবার লাস্টে জমা পড়ে, সবার লাস্টে ওটা রিভিউ হবে। সো আমার এটা জাস্ট আমার কাইন্ড অফ পার্সোনাল ওপিনিয়ন, যে যতটা তাড়াতাড়ি অ্যাপ্লাই করা যায় ততটা তাড়াতাড়ি ডিসিশন আসার পসিবিলিটি বেড়ে যায়। 5 নম্বর হচ্ছে কপি পেস্টিং দ্য সেম এসওপি ফর অল ইউনিভার্সিটিজ। সো আমি একটা এসওপি বানিয়ে আমি কোনো কিছু চেঞ্জ করলাম না, আমি জাস্ট সব ইউনিভার্সিটিতে দিয়ে দিলাম। নো নো, দিস ইজ নট হাউ ইট ওয়ার্কস। আমি আমার এসওপি স্লাইডে বলেছি যে প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা করে এসওপি থাকবে, অ্যাটলিস্ট সেম টেমপ্লেট থাক, মেইন কাহিনী আপনার মোটিভেশন না চেঞ্জ হোক, কিন্তু অ্যাটলিস্ট রিসার্চ পার্টটা এবং ওই ইউনিভার্সিটিতে কেন পড়তে চান এই জিনিসটা যেন অবশ্যই যেন চেঞ্জ করা হয়, এবং প্রত্যেকটা ইউনিভার্সিটির অ্যাসপেক্টে তৈরি করা হয়। এবং 10টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে 10টা আলাদা আলাদা করে ফাইল লিখে রাখবেন, এবং হচ্ছে উপরে আপনারা রিনেম করে রাখবেন যে এই ইউনিভার্সিটির এসওপি, এই ইউনিভার্সিটির এসওপি, এরকম করে আপনার এসওপিটা লিখবেন। দ্যাট উইল বি বেটার। এন্ড 6 নাম্বার হচ্ছে সব থেকে আমার মনে হয় এটা একটা পার্সোনাল প্রবলেম, কম্পেয়ারিং উইথ আদার্স ইনস্টেড অফ ফোকাসিং অন ইট। সো ওর পিএইচডি তে হয়েছে, আমার হয় নাই, কিভাবে, আমি তো বেশি কাজ করেছি, কিংবা ও তো অনেক ট্যালেন্টেড, ওর হলো না, ওর হয়ে গেল কিভাবে। সো এইটা না একদমই আমার মনে হয় পিএইচডি হচ্ছে একটা লাক এবং হার্ডওয়ার্কের ব্যাপার, এবং আমার কাছে জিনিসটা মনে হয় 50-50, 50% লাক এবং 50% হার্ডওয়ার্ক। আমি জানি না আমার সাথে আপনারা এগ্রি করবেন কিনা, বাট ওই 50% হার্ডওয়ার্কে আমার মনে হয় কেউ যদি 50% পায়, আমার মনে হয় হয়ে যায়। সো যতটা অ্যাকচুয়ালি ফার্স্টের থেকে হার্ডওয়ার্ক না করে সিম্পলি ভাবে স্ট্র্যাটেজিক ওয়েতে আগানোটাই হচ্ছে আমার মনে হয় যে কাজে আসে ফিউচারে যখন আপনি এই অ্যাপ্লিকেশনটা শুরু করবেন। সো এই জিনিসটা হচ্ছে আমি আমার ফোনে পেয়েছি আমি যখন অ্যাপ্লাই করছিলাম অ্যারাউন্ড 2024 এর ডিসেম্বরের দিকে। আমার নোটসে এই জিনিসটা ছিল, আমি এটা কালকে খুঁজে পেয়েছি, তো আমি এটা অ্যাড করেছি। সেটা হচ্ছে আমি এই জিনিসগুলো আমি অলওয়েজ আমার ফোনে রাখতাম, অলওয়েজ, যে বাই চান্স কোনো প্রফেসর যদি আমাকে রিপ্লাই দিয়ে দেয়, বা কোনো ইউনিভার্সিটিতে যদি আমার অ্যাপ্লাই করতে হয়, ওয়েবার পাই, ঠিক আছে, তখনও তো কোনো জায়গায় কনফার্মেশন আসে নাই, তখন মাথায় ঘুরতে এগুলো, বাট আমি এগুলা অলওয়েজ আমি আমার ফোনে রাখতাম। যে আপনারা যাচ্ছেন কোনো বাসে কোথাও, গাড়িতে কোথাও, বসে বসে আপনারা 1 ঘন্টা যাবেন, একটা মেইল করে ফেলতে পারবেন। তো এই জিনিসগুলো আমার মনে হয় যে ফোনে রাখা খুব ইম্পর্টেন্ট। এক হচ্ছে ট্রান্সক্রিপ্ট এন্ড সার্টিফিকেট, যদি না উঠানো থাকে অনলাইন কপি যেটা আছে সেটা নামিয়ে ফেলবেন, পিডিএফ ফাইল নাম দিয়ে পিডিএফ ফাইলটা সেভ করবেন। এন্ড অবশ্যই অ্যাডমিশন হয়ে যাওয়ার পরে অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট একটা সিল এনভেলপে, বা কিছু কিছু ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের আগেই অফিসিয়াল চায়, সো ওগুলো আর কি রেডি রাখা। সেকেন্ড হচ্ছে আইএলটিএস এবং টোফেল যে যেটা দিবেন, অবশ্যই বাই অগস্ট আপনারা এই এক্সামটা দিয়ে ফেলবেন, এবং রেজাল্টের পিডিএফ সাথে রাখবেন। এবং কোনো জায়গায় অ্যাপ্লাই করতে হলে সেখানে যদি আনঅফিসিয়াল পিডিএফ চাই, রেজাল্ট চাই, তাহলে আমি রেজাল্টস পিডিএফ আপলোড করে দিলাম। আর যদি বলে যে না অফিসিয়াল স্কোর চাই, দেন এই জন্য আমি অলওয়েজ আর্লি স্টার্ট করতে বলি, যে ডিসেম্বর 1 তারিখে ডেডলাইন হলে আমি যদি নভেম্বরের 1 তারিখেও স্টার্ট করি, আমি যদি আইডিপি অর ব্রিটিশ কাউন্সিল, আমি যেখানেই আর কি করি না কেন, যেমন আইডিপিতে আমার মনে হয় 15 দিন লাগে, সো রিকোয়েস্ট করা, ফর্ম ফিল আপ করা, স্কোর যেতে টাইম লাগে। সো আমার মনে হয় এই 2টা জিনিস মাথায় রাখা। 3 নম্বর সিভি বানিয়ে সুন্দর করে নাম সহ সুন্দর করে রিনেম করে জিনিসটা ফোনে রাখা, পিডিএফ। আমি কেন বারবার পিডিএফ বলতেছি, কজ ইউএস প্রফেসররা পিডিএফ ফাইল চায়, অনেকে আমরা ভুল করে অন্য ফরম্যাটের ফাইল দিয়ে দিই, তখন একটু ঝামেলা হয়। দেন হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস, যে টেইলর্ড ফর ইচ ইউনিভার্সিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য তাদের
রিসার্চ এনভায়রনমেন্টের উপর বেস করে, তাদের ওখানকার কি কাজ চলতেছে এবং আপনার গোলস এর উপর বেস করে প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা এসওপি। লাস্টে হচ্ছে এলওআর অর লেটার অফ রেকমেন্ডেশন, মিনিমাম মেবি 2 থেকে 3টা লাগে, কোনো জায়গায় আমি 4টাও লাগে। সো অবশ্যই এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আপনার যাকেই আপনি, আপনার রেফারি যেই আছে, আপনার যে প্রফেসরই থাকবে, প্লিজ 2-3 দিন আগে যাবেন না, এটা তাদের জন্য অ্যাকচুয়ালি খুবই কষ্টদায়ক হয়ে যায়। সো মিনিমাম পারমিশন নিয়ে অ্যাটলিস্ট 15 থেকে 20 দিন আগে আপনারা অ্যাকচুয়ালি লিঙ্কটা সেন্ড করে রাখবেন। এটা হয়েছে কি, এটা ওনার মাথায়ও থাকবে, উনিও টাইম নিয়ে কাজটা করতে পারবেন। কজ প্রফেসর তো আপনাকে একা এলোয়ার মানে দিবে না, ওনার কাছে তো আরো আমার মনে হয় 20 থেকে 30টা স্টুডেন্ট গিয়েছে। সো যদি একটু টাইম দেওয়া হয়, ওনারা তো ক্লাসও নেন, ওনারা রিসার্চও করেন, সো ওনাদের নিজেদেরও পার্সোনাল লাইফ আছে। সো 2-3 দিন আগেই যদি লিঙ্কটা পাঠানো হয়, দেন হচ্ছে ওনারা ইনস্ট্যান্টলি মেবি অনেক সময় ভালো এলোয়ার নাও দিতে পারেন, হয়তো একটা জেনেরিক দিয়ে দিলেন, দেন দিন শেষে ক্ষতি আপনাদেরই হবে। 4 নাম্বার জিআরই স্কোর, আমি যেখানে অ্যাপ্লাই করেছি সেখানে অপশনাল ছিল, বাট ইউটিডি তে আমি যেখানে যে প্রোগ্রামে আছি, বাট আমার সাথে যে পিএইচডি স্টুডেন্ট অন্যান্য কান্ট্রি থেকে আসছে যারা ঢুকছে, তাদের সবারই আর কি জিআরই ছিল। সো জিআরই দিয়ে দেওয়াটা ভালো, যেখানে অপশনাল বললেও আমার মনে হয় দিয়ে দেওয়াটা ভালো। বিকজ আমি হয়তো বাই লাকে, ঠিক আছে, আমার অন্যান্য রিসার্চ কিংবা সিজিপিএ হয়তো আমার হোলিস্টিক্যালি রিভিউ হয়ে পেয়ে গেছি, বাট জিআরই থাকলে আপনার টোটাল অ্যাপ্লিকেশন প্যাকেজটা আর একটু এনরিচড হবে, আর একটু স্ট্রং হবে। অবশ্যই এটার আনঅফিসিয়াল কপি পিডিএফ ফোনে রাখবেন, এবং অ্যাপ্লাই করার সময় মেবি অনেক সময় আনঅফিসিয়াল চাইলে পিডিএফটা দিবেন, নাহলে ইলেকট্রনিক্যালি সেন্টার তো সিস্টেম আছে। এবং লাস্টে কোনো কোনো ইউনিভার্সিটিতে আলাদা রিসার্চ স্টেটমেন্ট চায়, পার্সোনাল স্টেটমেন্ট চায়, ফিউচার ক্যারিয়ার প্ল্যান চায়। যেমন ইউনিভার্সিটি অফ রচেস্টার ফিউচার ক্যারিয়ার প্ল্যান চাই 300 ওয়ার্ডের। সো এক একটা ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা রিকোয়ারমেন্ট। প্রত্যেকটা, আমি যেটা বলেছিলাম যে লাস্ট 1 বছর কি 1.5 বছর ধরে আপনার একটা এক্সেল শিট বানাবেন অ্যাটলিস্ট, ওইখানে ইউনিভার্সিটির নাম, ডেডলাইন কবে, ওয়েবার আছে কিনা, বিভিন্ন কলাম ক্রিয়েট করে, তারপর হচ্ছে কি কি জিনিস লাগবে, শুধু এসওপি এলওআর এগুলাই নাকি রিসার্চ স্টেটমেন্ট চাই, পার্সোনাল স্টেটমেন্ট চাই, এগুলো আর কি ঠিক মতো এক্সেলে উঠায় রাখা থাকে, এই জিনিসটা খুব অর্গানাইজড থাকবে। এবং অ্যাকচুয়ালি এটা আমার মনে হয় এই জিনিসটা অনেক কাজে আসবে, এবং এটাই আমি সাজেস্ট করবো আপনাদেরকে করার জন্য। সো এটাই, থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং মাই জার্নি। ইফ ইউ গাইজ হ্যাভ এনি কোয়েশ্চেন, প্লিজ ফ্রি টু আস্ক। Hello, can I ask some questions? Yes, please. All right, so I'm also from IUB, and Salman also has been my faculty. Okay. All right, mainly, let me begin. I've noted a few questions. Firstly, if you don't mind, can I ask about your CGPA and how much does it really matter? I know you said that there is a holistic review. Yes, yes. However, is there any bare minimum or any cutoff for PhD আমার- or even masters? Yeah, got it. Thank you. So, আমার actually CGPA বলতে সমস্যা নেই। আমার CGPA 3.83. So, কাট অফ যদি বলা হয়, আমার ইউনিভার্সিটিতে আমি যেখানে ঢুকেছি, আমি অনেস্টলি বললে কাট অফ অ্যাকচুয়ালি আমিই ছিলাম। মানে আমারই সব থেকে লিস্ট সিজিপিএ ছিল। কজ আমি বাকি যারা ঢুকেছে, আমি সবাইকে আর কি আস্ক করছি যে ইফ ইউ ডোন্ট মাইন্ড, ক্যান ইউ প্লিজ মি দ্যাট রেঞ্জ অফ ইউর, লাইক টেল মি দ্য রেঞ্জ অফ ইউর সিজিপিএ, এন্ড দে আর অলসো ভেরি ফ্রেন্ডলি। তারাও এগুলো আমার সাথে আর কি শেয়ার করছিল, কজ আমার কিছু কিছু ফ্রেন্ড আমার এই প্রোগ্রামে আর কি অ্যাপ্লাই করবে। সো এটা জানা অ্যাকচুয়ালি খুবই ইম্পর্টেন্ট। বাট আমি যদি বলি, আমার ঠিক 1 বছর আগের সেমিস্টারে সেই সময় সিজিপিএ কাট অফ ছিল হচ্ছে 3.63 সামথিং। সো এটা না, কাট অফটা অ্যাকচুয়ালি ম্যাটার করে, অনেক ম্যাটার করে। কিছু কিছু ইউনিভার্সিটি ধরো 50 জন অ্যাপ্লাই করলো, এখন প্রথম 20 জনই যদি সিজিপিএ 4 থাকে না, ওদেরটা না, মানে ওদের যদি রিসার্চ প্রোফাইল ভালো থাকে না, ওদেরটা না একটু আগে আমার মনে হয় যে ওদেরটা বেশি তাদের চোখে পড়ে। যে ওকে, একটা মানুষ সিজিপিএ 4 রাখা মানে কি, তার মানে সে 3 থেকে 4 বছর ধরে সে অনেক হার্ডওয়ার্ক করছে এত একটা ভালো একটা সিজিপিএ মেনটেন করার জন্য। সো ওদেরটা না ওরা খুবই মন দিয়ে দেখে। বাট এর মানে এই না যে বাকি সবারটা মন দিয়ে দেখে না। কিছু কিছু ইউনিভার্সিটিতে আমি যেরকম বললাম যে সিজিপিএ 4 কিন্তু ডাজন্ট গ্যারান্টি ইউ to
জাস্ট একটা ফান্ডেড পজিশন পেয়ে গেলাম সিজিপিএ 4 পেলেই, কজ ওই যে তাদের রিসার্চ এক্সপিরিয়েন্স আছে, দ্যাটস ওয়াই তারা পায়। বাট তুমি যদি 3.6 বা 7 নিয়েও তুমি যদি একটা ভালো ডিসেন্ট, আমি বলতেছি না তোমার 10টা পাবলিকেশন থাকতে হবে, আমার একটা পাবলিকেশনও নাই, সো কিন্তু আমি কাজ করেছি, কাজটা হচ্ছে কি আমাকে সিভি থ্রুতে, বাট যখন তোমার ইন্টারভিউ নিবে তখন অ্যাকচুয়ালি তোমাকে মানে তোমার রিসার্চ স্টেটমেন্ট এসওপি তে তোমাকে বুঝাইতে হবে কমিটিতে। বাট অবভিয়াসলি তোমার কোয়েশ্চেন অনুযায়ী বলবো কাট অফ অবশ্যই আছে, বাট সব ইউনিভার্সিটিতে নাই। কিছু কিছু ইউনিভার্সিটি এগুলো স্ট্রিক্টলি ফলো করে, যেমন যেগুলো তোমার অনেক বেশি অ্যাপ্লাই করে, আবার মাঝে মাঝে কিছু কিছু ইউনিভার্সিটি তো ওয়েভার দেয়, ওখানে করে কি সবাই অ্যাপ্লাই করে, তো ওখানেও মানে এখানে সিজিপি অ্যাকচুয়ালি কাট হয়ে যায়। সো এটা কিন্তু বাট এখানে সব জায়গায় সব ইউনিভার্সিটিতে এটা কাজ করে না। বিকজ আমি যেমন বললাম যে আমার বেলায় হয়তো আমি 3.83 সব থেকে লোয়েস্ট ছিল, কিন্তু আমার ঠিক 1 বছর আগে ফল 24-এ একজন আসছে 3.63 সামথিং না 64 সামথিং নিয়ে। সো সিজিপিএ কাট অফ আছে, বাট নট অলওয়েজ, ইটস জাস্ট সেই সিজনে আর কি কতজন অ্যাপ্লিকেন্টস অ্যাপ্লাই করছে, কতজন তোমার কম্পিটিশন কেমন, সবার রিসার্চ প্রোফাইল কেমন, সবকিছুর উপরই একটা ডিপেন্ড করে। অলসো ইটস অলসো লাক, সো বলা যায় না। সো থ্যাংক ইউ। Next, any question? I had a few, if you don't, if that's okay. Another Yes, thing is Buete, যেটা biomedical technology, or is it it's biochemical technology. chemical technology, right? Biochemical technology. So this master's, I mean, you personally জানতে চাচ্ছি that এটার CGPA cut কিরকম and how to apply and how much did it help for your PhD acceptance? ওকে, আমি যেটা বলি এটার অ্যাডমিশনে বুয়েটের সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে ওদের 2.5 হলেই অ্যাপ্লাই করা যাবে। অ্যান্ড আমি যখন ভাইভা দিয়েছি, ভাইভাতে আমি যখন গিয়েছিলাম ওখানে তো প্রায় 30 জনকে ডেকেছিল ভাইভা দেওয়ার জন্য, সো আমি দেখছিলাম যে 2.78ও আছে। সো আমি আমার যে সুপারভাইজার ছিলেন উনি বলছে যে উনি অ্যাডমিশন কমিটিতে ছিলেন, বলছে মালিহা অ্যাকচুয়ালি আমরা না হাই সিজিপিএ চাচ্ছি না, আমরা চাচ্ছি যে তুমি রিসার্চ করছো কিনা, তোমার আন্ডারগ্রেডে যদি মোটামুটি ভালো রিসার্চ থেকে থাকে, বা তুমি যদি বাই এনি চান্স যদি তাদেরকে কনভিন্স করতে পারো যে ঠিক আছে আমি আন্ডারগ্রেডে করি নাই, আমি এখন করতে রাজি। সো ইভেন্টুয়ালি তোমার প্যাশনটা দেখা, তোমাকে অনেক কোয়েশ্চেন্স করে। যেমন আমাকে মেবি হঠাৎ করে আমার মনে পড়ে আমার বুয়েটের ফাইবার, আমি একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। আমাকে ধরছে যে তোমার আন্ডারগ্রেডে তোমার কি কি ম্যাথের কোর্স আছে বলো। আমি তো ফার্স্ট একটু ভয় পেয়ে গিয়েছি, আমি তো জাস্ট নর্মাল ম্যাথের, আমি ভয়ে নাম বলে দিছি যে এই কোর্স ম্যাথ 101 এইটা বলে, আমি তো এটা জানতে চাই না, আমি জাস্ট জানতে চাই তুমি ক্যালকুলাস পারো কিনা। আমি বলছি যে ইয়েস স্যার আমি পারি। কি হলো, পাশের একজন স্যার একটা খাতা নিয়ে একটা ম্যাথ দিয়ে আমার বললো এটা সলভ করে দাও। ভাগ্যিস আমি পারছি, নাহলে আমি জানতাম না আমার কি হইতো। দেন আর একজন ছিল, আমি বলছিলাম যে তুমি আমাকে বলছিল তুমি কি কি জিনিস নিয়ে ইন্টারেস্টেড, আমি বলছিলাম যে আমি মাইক্রোফ্লুইডিক্স নিয়ে ইন্টারেস্টেড, আমি এই জিনিস নিয়ে কাজ করতে চাই। আমাকে কি একটা ফ্লুইড মেকানিক্স এর সূত্র ধরে দিল, বলো এটা একটু করো তো, এটা কি, এগুলো বলো, এগুলো কি, এটা কি পারবা তুমি, এই সূত্রটা লেখো। বাট থ্যাঙ্কস যে আমি এখানে মানে ভাইভাতে যাওয়ার আগে আমার ওখানে ফ্রেন্ডরা ছিল, ওদের কাছ থেকে আমি পুরো 4 বছরের কোর্সে যা যা পড়াইছে আমি এগুলো অ্যাকচুয়ালি আইডিয়া নিয়ে রাখছিলাম। এন্ড কি কি কোয়েশ্চেন আসতে পারে টার্ম ফাইনালের, এগুলো আমি ওদের সব টার্ম ফাইনালের কোয়েশ্চেন আমি সলভ করে গেছিলাম। সো একটা আইডিয়া আমার ছিল। আর সেকেন্ড যে কোয়েশ্চেনটা যে এটা আমার পিএইচডি তে হেল্প করেছে কিনা, আমি যদি অনেস্টলি বলি অবশ্যই করেছে। হয়তো আমি ইউটিডি তে আমার মাস্টার্স এর রেজাল্টস কে আমি অ্যাপ্লাই করতে পারি নাই, বাট আমার মাস্টার্স অনগোয়িং লেখা ছিল। অ্যান্ড আমার যখন পিএইচডি ইন্টারভিউ যখন নিচ্ছিল তখন হচ্ছে আমাকে জিজ্ঞেস করছে যে তোমার মাস্টার্স এর রেজাল্টস কোথায়, তুমি কি সাবমিট করো নাই। আমি তখন বলছি যে প্রফেসর আমি আজকে সকালে আমি ডিফেন্স দিয়ে আসছি, আমার এখনো হয় নাই। তখন ওনারাই না বুঝে যায় ওকে ওকে ইটস ওকে। বাট আমার ইউটিডির অ্যাডমিশনটা টোটালি কিন্তু হয়েছে, যদি আমি একাডেমিক কোয়ালিফিকেশনের দিক দিয়ে বলি, টোটালি হয়েছে আমার আইইবির সিজিপিএ, আইইবির রিসার্চ দিয়ে। অ্যান্ড এসওপি তে হচ্ছে আমি জাস্ট কি বলবো, আমি আরেকটা জিনিস বলতে মেবি আমি ভুলে গিয়েছি। একটা জিনিস হচ্ছে আমাকে জিজ্ঞেস করছিল যে ওয়াই বিএমই, তোমার তো আন্ডারগ্রেড বায়োকেমিস্ট্রিতে, তোমার তো মাস্টার্স কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, তুমি বিএমই তে এসে কি করবা, আমাকে এভাবে জিজ্ঞেস করছে। বিএমই কেন, আমি তখন বললাম যে আমার মাস্টার্স এর কোর্স ওয়ার্ক তোমার ডান। বলছি যে আমার কোর্স ওয়ার্ক হচ্ছে 6টা কোর্সের মধ্যে 3টা কোর্স আমার বিএমইর কোর্স ছিল। সো আমার বিএমইর একটা ফাউন্ডেশন আমার মাস্টার্সে হয়ে গেছে। সো আমি বলবো অবশ্যই এটা অনেক কাজে দিয়েছে আমার পিএইচডির জন্য। অ্যাপ্লিকেশনে না হলেও
পিএইচডি ইন্টারভিউ গিয়ে অবশ্যই তখন পিএইচডি ইন্টারভিউয়ার বুঝছে যে আমার অ্যাকচুয়ালি একটা বিএমই তে ফাউন্ডেশন আছে। সো এই জন্যই আমার মনে হয় যে বিএমই তে মানে এখানে মাস্টার্স করে আমার একটা কাজে হয়েছে। আর একটা হচ্ছে বুয়েটের প্রফেসররা তোমরা যদি মানে অনেক হেল্পফুল। তুমি যদি কাজ করতে চাও, কোর্সে ভালো করো, যেমন আমার ইউটিটিতে রেকমেন্ডেশন লেটার মেবি আমি একটা পেয়েছিলাম বুয়েটের বিএমইর হেড থেকে। উনি আমাকে মানে ওনার কোর্সে আমি ভালো 3টেই ভালো গ্রেড করছিলাম, ওনার সব অ্যাসাইনমেন্টস আমার অনেক ভালো ছিল, উনি অনেক প্লিজড ছিল। সো আমি আমার একটা এলর মেবি উনিই দিয়েছে, হ্যাঁ, এই প্রোগ্রামে। সো অল ওভার আমি বলবো যে অবশ্যই পিএইচডি তে একটা হিউজ ইম্প্যাক্ট ছিল বুয়েটের। এন্ড যদি বুয়েটে মাস্টার্স এর জন্য যাও আমি বলবো যে অবশ্যই, বিকজ মিনিমাম রিকোয়ারমেন্টই হচ্ছে 2.5, সো তোমরা অ্যাপ্লাই করতে পারো যদি কেউ চাও। Okay, a third question. ইয়েস। That is that if I have a base profile of মোটামুটি যে হ্যাঁ মানে এইসব SOPs এর idea I have. However, I had a 60% scholarship from European Union that was under Erasmus Food Systems. কিন্তু ফুল ফান্ডেড আর হচ্ছে পার্শিয়াল ফান্ডেড এই ডিফারেন্সটা এক্স্যাক্টলি কিভাবে করে, or what should be my focus when I'm writing my SOP থেকে শুরু করে মানে ওভারঅলটা আমি কি বিল্ড করলে there are more chances to have a full funded with stipend. সো তুমি কি এরাসমাসের কোনো প্রোগ্রামে গিয়েছিলা ট্রান্সফার হ্যাঁ, প্রোগ্রাম? No, I did not. I couldn't because I had a 60% আচ্ছা, funding পেয়েছো। that was under food systems of European Union. ওকে, আমি বলবো যে তুমি বলতে পারো, বাট এটা একটু এসওপি তে বলতে হবে, বাট স্টোরির আকারে। কিন্তু আমার মনে হয় তুমি যেহেতু অ্যাটেন্ড করো নাই, সেহেতু আমার মনে হয় যে আমি তোমার জায়গায় থাকলে মেবি আমি সিভিতে এটা অ্যাড করতাম না, বাট মেবি অ্যাচিভমেন্টস এ গিয়ে অ্যাওয়ার্ড বা অ্যাচিভমেন্টস এর কোনো একটা পয়েন্টে মেবি আমি এটা অ্যাড করতাম। বাট আমি হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা এডুকেশন, এটা তো যেহেতু তুমি এটা জয়েন করো নাই, সো আমার মনে হয় না যে এটা অ্যাড করা ঠিক হবে। তো মানে আমার এটা জাস্ট পার্সোনাল ওপিনিয়ন। বাট এসওপি তে তুমি স্টোরির মধ্যে ইমোশনাল ওয়েতে না, জাস্ট প্র্যাকটিক্যাল ওয়েতে তুমি জিনিসটাকে অ্যাড করতে পারো, বাট এটা যেন খুবই স্ট্র্যাটেজিক শোনায়, খুবই ম্যাচিওর শোনায়, মানে দুঃখের কিছু যেন না শোনায়, তাহলে আমার মনে হয় এটা হবে। আর ফুল ফান্ড আমি তো তোমাকে বললাম যে ওটা নিয়ে জাস্ট ওটা তুমি যদি এটা নাও লেখো তাও তোমার ফুল ফান্ড পাওয়ার পসিবিলিটি আছে। তোমাকে জাস্ট তোমার রিসার্চ, তোমার মিডিয়াম প্রোফাইল থাকুক বা হাই প্রোফাইল থাকুক, কোনো সমস্যা নাই। তুমি যদি ঠিকঠাক ভাবে লিখতে পারো যে তোমার রিসার্চ রিলেভেন্সি কতটুকু, আন্ডারগ্রেডে এখন কতটুকু টু দেয়ার প্রোগ্রামস, তুমি যদি এই জিনিসটা টোটালি ইগনোরও করে যাও তাও তোমার চান্সেস আছে। বাট it doesn't guarantee you to offer a full funded PhD admission if you add that Erasmus. ঠিক আছে, যেহেতু তুমি এটা অ্যাটেন্ড করো নাই, সো আমার মনে হয় যে জিনিসটা অ্যাভয়েড করে যাওয়াটা উচিত হবে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এখানে সালমান স্যার আছেন, উনি বলতে পারবেন ওনার ওপিনিয়নটা কি, বাট আমার Maniha, thank you. Actually, for this specific question, we have last session আমাদের সাথে ইনশিরা ছিল and হিয়া ছিল। তার মধ্যে হিয়া ইসলাম, who was Erasmus scholar, and we have another one who actually had like undergrad exchange Erasmus scholarship holder here in Tanfia. So Tanfia, you take this question about the SOP. Sure, sir. Animapu, if you could kindly reiterate the question, please. Okay. So basically, EIT under it, there is this scholarship that they offer on 3 categories: full funded, 60% and 40%. I had the 60% one. So our query chilo that what could have made it 100%, or if I apply next time for Erasmus or whatever it is for full funded, how can I ensure that our profile to that I get a full scholarship, full fund instead of partial fund? And another question, I don't know whoever answers that, work experience as my work experience, আমার job life experience, এটাকে কি আমি research experience হিসেবে দেখাতে পারবো even though I have been in the healthcare industry, in the hospital industry, যেটা খুবই basic biochemical tests run করে?
আচ্ছা, আমি লাস্টের কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দিই, আগেরটা মেবি তানফিয়া ভালো পারবে। আমি যেহেতু আমার এরাসমাস নিয়ে তেমন গাইড নাই, আমার নলেজ আছে বাট অ্যাকচুয়ালি অত ডিপলি নাই, তানফিয়া এটা ভালো জানে। বাট লাস্টের যে কোশ্চেনটা আমি অ্যান্সারটা দিয়ে নিই, ওয়ার্ক এক্সপিরিয়েন্সকে তুমি রিসার্চ এক্সপিরিয়েন্সে অ্যাড করতে পারবা ওইভাবে না, বাট তুমি তো কিছু ল্যাব বেসড কাজ করেছো, সো ওটা রিসার্চের মধ্যে অ্যাকচুয়ালি পড়ে না, তুমি ওটা ওয়ার্কের মধ্যেই তুমি লিখতে পারবা যে তুমি এই স্কিলস গেইন করেছো। সো যেহেতু এটা একটা ইন্টার্নশিপ, সো তুমি ওটা সিভিতে, বাট তুমি রিসার্চ এক্সপিরিয়েন্স Not like as internship. If I have an extensive 1 to 2 years work experience. লাইক ওকে, তো এটা তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের আন্ডারে লিখবা, কোনো সমস্যা নেই, এটা ওয়ার্ক এক্সপিরিয়েন্সের আন্ডারে লিখবা। আর সিভির স্কিলস এবং টুলসে গিয়ে হচ্ছে তুমি জাস্ট লিখে দিবা যে আমি পিসিআর পারি, আমি এসডিএসপিএইচ পারি, সো এইখানে। বাট রিসার্চ And এক্সপিরিয়েন্স does work experience also somehow contribute to my profile being Yes. scan filter? If মানে আমার যদি রিসার্চের খুব একটা কিছু না থাকে, but I have work experience for a good amount of time in my field. ইয়েস, অবশ্যই অবশ্যই। তোমার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্সে যদি তুমি রিসার্চের মোস্ট অফ যেগুলো টুলস গুলো আছে ওগুলো যদি তুমি তুমি দেখাতে পারো তোমার সিভিতে, অবশ্যই তোমার ওটা রিসার্চের যেই ল্যাবে যাবা ওখানে গিয়ে তোমার এইচপিএলসি করতে হবে, পিসিআর করতে হবে, এসডিএসপি, যদি তুমি দেখে তুমি কাজে এটা করে আসছো, অবশ্যই এটা কাজ করবে, কেন করবে না। Okay. Thank you so much. তানফিয়া। Sure. So, I think adding to what Malihapu said, we usually have this tendency to look at work experience and research experience separately, even though we are working in the same industry. Work, Judy, if you're implementing the knowledge that we took the degree in, we can always show it as a part of our skill set. Whatever basic test you run in the hospitals can be shown as how good you are with your skill set, how proficient you are, because you have been doing it for so many years. So that's something you can integrate. Ami eta add kortesi because when we write the Erasmus scholarship, for example, when I wrote my Erasmus SOP, তখন I didn't have much experience because I'm still in undergrad, but তখন I think I was in my 2nd to 3rd year of university. And when I was writing it, I didn't come with a lot of professional experience, but I had some sort of experience that I could input. Like I attended a cancer conference and I worked with some sessions, and I worked with a few conferences where I got to talk with other professors and host other professors. So oikhane I had some experience in how I organized, how I coordinated. So this is something that I showed as a part of the industry. If not like I'm working close, if I'm not working with it or I'm not contributing actively as a part of research, I still had some affiliation to it. As a 2nd year student, that's the max I could show. So tokhon that's what I portrayed. Like I worked with I worked with cancer conference. This is something that suit my interest. I worked with this, I collaborated with this kind of professors that kind of inspired me to continue to work in this field. Our Apu, when you asked me like how we can ensure 100% scholarship jai, the thing is, I think SOP is more of like how you give a clear picture of yourself and the work you do and your long-term goals. So when you mention you have this work experiences in healthcare, but it's not necessarily a research experience, but you have a degree in similar relevant field, you can always show you did this degree, you graduated from this degree, and since you had this passion for this particular field, even though you are not a part of research team, you still work in hospitals and worked around this with this kind of test that helped you diagnose, or not you, or the doctors diagnose these particular things that could help the patients. So I think these are the things how you portray, and also how it helps you in long term. Like how do you see yourself like working in this industry? How does it help you in long term, in like 5 to 10 years? And how like they giving you the scholarship, like if you get the 100%, how it's best, how you will best utilize it. So what they want to see is they want to see the vision you hold. So
You come with an experience, you come with a skill set, and you tell them, if you give me 100% scholarship, I can ensure this 100% as a 100% scholarship recipient. I will utilize this knowledge to the fullest of my capacity in this particular field, and they kind of want that reassurance and that vision from you. So if you could portray that entire picture from your experience, your current scenario, your degree, and in future how you can best utilize the scholarship, I think that will give you a holistic SOP and like will probably increase your chances. Yeah. Thank you so much. Back to Malihapo if anybody and has any other queries.